হ্যালো, পদার্থবিজ্ঞানের একটা দারুণ মজার জগতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঘূর্ণন গতির মূল নীতি নিয়ে কথা বলবো। মানে আমাদের চারপাশে দুনিয়াটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য এই ব্যাপারটা কিন্তু দারুণ জরুরি। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছেন যে আমাদের চারপাশে কত কিছুই না ঘুরছে? একদম গ্রহ নক্ষত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলার একটা সাধারণ লাটিম পর্যন্ত। কিন্তু এই যে সবকিছু ঘুরছে, এর পেছনের বিজ্ঞানটা কি? চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করি। দেখুন, আমাদের সবার বাড়িতেই তো সিলিং ফ্যান আছে, তাই না? ওটার ব্লেডগুলো কিভাবে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে বনবন করে ঘুরতে থাকে, এটা তো আমরা রোজই দেখি। এটাই ঘূর্ণন গতির সবচেয়ে সহজ উদাহরণগুলোর একটা। এরপর ভাবুন তো একটা গাড়ির চাকার কথা। চাকাটা ঘোরে বলেই কিন্তু গাড়িটা সামনে এগোতে পারে। এটাও ঘূর্ণন গতির একটা অসাধারণ উদাহরণ, যেটা আমাদের জীবনকে সচল রাখে। আর যদি আরেকটু বড় করে ভাবি, আমাদের এই পৃথিবী নিজেই কিন্তু তার অক্ষের ওপর প্রতিদিন বনবন করে ঘুরছে। আর এই ঘোরার কারণেই তো দিন আর রাত হয়। তাহলে এবার বুঝুন এই ঘূর্ণন গতি কতটা জরুরি একটা ব্যাপার। আচ্ছা, তাহলে মূল প্রশ্নে ফেরা যাক। এই যে আমরা এতক্ষণ ধরে পাখা, চাকা বা পৃথিবীর ঘোরার কথা বললাম, বিজ্ঞানের ভাষায় এটাকে ঠিক কি বলে আর কিভাবে এটাকে ব্যাখ্যা করা হয়? চলুন সেটাই জেনে নিই। সংজ্ঞাটা কিন্তু একদম সহজ। যখন কোনো একটা জিনিস একটা স্থির রেখা বা অক্ষকে কেন্দ্র করে গোল হয়ে ঘুরতে থাকে, তখন তার গতিকেই আমরা বলি ঘূর্ণন গতি। মানে এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ওই স্থির অক্ষ, আর অন্যটা হলো ওই গোল বা বৃত্তাকার পথ। কিন্তু এই যে ঘূর্ণন গতি, এর সবচেয়ে জরুরি অংশ কোনটা বলুন তো? মানে কোনটা ছাড়া এই ঘোরাঘুরি সম্ভবই না? ঠিক ধরেছেন, সেটা হলো এর অক্ষ বা অ্যাক্সেস। এই ঘূর্ণন অক্ষ হল একটা কাল্পনিক সরলরেখা, যার চারপাশে বস্তুটা ঘুরতে থাকে। যেমন ধরুন, ফ্যানের ঠিক মাঝখানের যে রডটা, ওটাই হলো তার অক্ষ। আর আমাদের পৃথিবীর ক্ষেত্রে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি একটা কাল্পনিক রেখা টানা হয়, সেটাই হলো পৃথিবীর ঘূর্ণন অক্ষ। বেশ, ঘূর্ণন গতি কি তা তো আমরা বুঝে গেলাম, কিন্তু এটাকে মাপব কিভাবে? এর জন্য কিন্তু পদার্থবিজ্ঞানে কিছু নির্দিষ্ট টার্ম বা রাশি আছে। চলুন এবার সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমটা হল কৌণিক সরণ। এটাকে গ্রিক অক্ষর থিটা দিয়ে দেখানো হয়। একদম সহজ ভাষায় বললে, কোনো একটা জিনিস ঘোরার সময় ঠিক কতটা কোণ তৈরি করল, সেটাই হলো তার কৌণিক সরণ। ধরুন একটা ঘড়ির কাঁটা 12টা থেকে ঘুরে 3টের ঘরে গেল, তাহলে ওটা 90 ডিগ্রি কোণ তৈরি করল, তাই না? ওই 90 ডিগ্রি হল তার কৌণিক সরণ। এর একক হল রেডিয়ান। এরপর আসছে কৌণিক বেগ, যার চিহ্ন হল ওমেগা। এটা আসলে বোঝায় যে বস্তুটা ঠিক কতটা জোরে ঘুরছে, মানে তার ঘোরার স্পিড কত। আরেকটু ভেঙে বললে, প্রতি সেকেন্ডে তার কৌণিক সরণ কতটা হচ্ছে, সেটাই হল কৌণিক বেগ। এর একক হল রেডিয়ান প্রতি সেকেন্ড। এর ফর্মুলাটাও খুব সোজা। ওমেগা সমান থিটা বাই টি। মানে কৌণিক বেগ বের করতে হলে মোট কৌণিক সরণকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। ধরুন একটা জিনিস 2 সেকেন্ডে 10 রেডিয়ান কোণে ঘুরল, তাহলে তার কৌণিক বেগ কত হবে? 10 ভাগ 2 মানে 5 রেডিয়ান প্রতি সেকেন্ড। একদম সহজ হিসাব। আচ্ছা, ঘোড়ার স্পিড যদি সবসময় এক না থাকে, মানে যদি স্পিড বাড়ে বা কমে, তখনই চলে আসে কৌণিক ত্বরণের ধারণা, যার চিহ্ন হল আলফা। ভাবুন তো, ফ্যান যখন আমরা সুইচ অন করি, তখন ওটা আস্তে আস্তে স্পিড বাড়ায়, তাই না? এটাই হলো কৌণিক ত্বরণ। আবার সুইচ অফ করলে স্পিড কমতে থাকে, সেটাও কিন্তু কৌণিক ত্বরণেরই উদাহরণ। এর একক রেডিয়ান প্রতি সেকেন্ড স্কোয়ার। এটার ফর্মুলাও কিন্তু আগেরটার মতোই সরল। আলফা সমান ওমেগা বাই টি। মানে কৌণিক ত্বরণ হল কৌণিক বেগের যে পরিবর্তনটা হচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করা। ধরুন একটা চাকা 2 সেকেন্ডে 0 থেকে স্পিড বাড়িয়ে 6 রেডিয়ান প্রতি সেকেন্ডে পৌঁছালো, তাহলে তার ত্বরণ কত? 6 ভাগ 2 মানে 3 রেডিয়ান প্রতি সেকেন্ড স্কোয়ার। এবার চলুন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক। আমরা তো ছোটবেলা থেকে সরল পথে চলার গতি মানে রৈখিক গতি সম্পর্কে জেনে এসেছি। তো এই ঘূর্ণন গতির সাথে ওই সরল গতির সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এই সংযোগটা একটু খুঁজে বের করা যাক। দেখুন, সরল রৈখিক গতির যে বেগ বা ভি আর ত্বরণ বা এ, তার সাথে ঘূর্ণন গতির কৌণিক বেগ ওমেগা আর কৌণিক ত্বরণ আলফার একটা দারুণ মিল রয়েছে। আর এদের মধ্যে ব্রিজ বা সংযোগ তৈরি করে দেয় ব্যাসার্ধ মানে আর। সূত্রগুলো হল ভি সমান আর ওমেগা আর এ সমান আর আলফা। ব্যাপারটা কি?
মানে হল ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যত বাড়বে সরল রৈখিক বেগও তত বাড়বে। ভাবুন তো নাগরদোলার কথা, যে বাইরের দিকের সিটে বসে আছে সে কিন্তু ভেতরের জনের চেয়ে অনেক বেশি জোরে ঘুরছে বলে মনে হয়, তাই না? যদিও দুজনেরই কৌণিক বেগ কিন্তু একদম একই। এই ঘূর্ণন গতি আবার দুই রকমের হতে পারে। প্রথমটা হলো সমবেগ ঘূর্ণন গতি। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কৌণিক বেগটা স্থির থাকে, মানে একদম বদলায় না। যেমন একটা ফ্যান যখন 5 স্পিডে একটানা ঘুরছে তখন তার গতিটা হলো সমবেগ ঘূর্ণন গতি। আর দ্বিতীয়টা হল অসমবেগ ঘূর্ণন গতি। এখানে কৌণিক বেগটা সময়ের সাথে সাথে বদলাতে থাকে, মানে স্পিড বাড়ে বা কমে। যেমন একটা গাড়ির চাকায় ব্রেক কষার পর ওটা আস্তে আস্তে থেমে যায়। এই যে গতিটা কমে গেল, এটাই হলো অসমবেগ ঘূর্ণন গতির একটা একেবারে স্পষ্ট উদাহরণ। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঘূর্ণন গতি সম্পর্কে যা যা জানলাম, চলুন তো সেগুলোর মূল পয়েন্টগুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। কিছু জরুরি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ১. যখন কোনো বস্তু ঘোরে তার প্রত্যেকটা বিন্দু একটা বৃত্তাকার পথে চলে। ২. ওই বস্তুর সব বিন্দুর কৌণিক বেগ কিন্তু সমান থাকে। ৩. কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ে রৈখিক বেগ তত বেড়ে যায়, ঠিক নাগরদোলার মতো। আর ৪ নম্বর হল সবসময় একটা কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে, যেটা বস্তুটাকে ওই বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করে। এই ৪টে পয়েন্টই হল ঘূর্ণন গতির একেবারে মূল ভিত্তি। আর সবশেষে একটা কথা না বললেই নয়, এই যে এত সব ধারণা, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান সব জায়গাতেই এর ব্যবহার রয়েছে। মানে একটা ঘড়ির ছোট্ট কাঁটা থেকে শুরু করে মহাকাশের বিশাল বিশাল গ্যালাক্সি কিভাবে ঘুরছে তা বুঝতে হলেও কিন্তু এই ঘূর্ণন গতির জ্ঞানটা লাগবেই। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একটু চারিদিকে তাকিয়ে ভেবে দেখুন তো, আমাদের প্রতিদিনের জীবনে ঘূর্ণন গতির আরও কি উদাহরণ খুঁজে পাওয়া যায়?